ন্যারো মেসোকোলন, রিডান্ডেন্ট সিগময়েড কোলন। মানে সিগময়েড কোলনটা মানে ল্যাক্সলি ঘুরে বেড়াচ্ছে, অনেকটা এক্সট্রা স্ট্রাকচার আছে। এইটুকুর জন্য তো এইটুকু সিগময়েড কোলন হলেই তো পারতো, বাট এখানে দেখ অনেক এক্সট্রা লেন্থ আছে সিগময়েড কোলনে। এটাকে বলছে রিডান্ডেন্ট, রিডান্ডেন্ট সিগময়েড কোলন। আর লাস্ট হচ্ছে কি তোর ফিকাল হার্ড or loaded stool। Stool, fecal or hard or loaded stool in sigmoid। তো এটার জন্য কি হচ্ছে, এদের টুইস্টিং হয়ে যাওয়ার চান্স অনেক বেশি। এই টুইস্টিংটা কোথায় হয়, কোন ডাইরেকশনে হয় না, অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন হয়। তাই সিগময়েড ভলভুলাস হয় অ্যান্টি ক্লকওয়াইজ। সেই জন্য এটা ডিফারেন্সিয়েট করে সিকাল ভলভুলাসের সাথে। সিকাল ফর সি ফর সি, যদি সিকাল ভলভুলাস বলিস তাই সিকালে কি আছে, সি আছে, তো সেটা হচ্ছে ক্লকওয়াইজ। এইভাবে মনে রাখতে হবে। সিকামের ভলভুলাস হলে সেটা ক্লকওয়াইজ, আর সিগময়েডে হলে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ। হার্ড ইম্প্যাক্টেড স্টুল সিগময়েডে তো মেইনলি স্টুল কোথায় জমা থাকে, রেকটামে। তো রেকটাম সিগময়েড এইসব রিজিয়নে কি যে স্টুলটা থাকে সেটা হার্ড থাকে, তাহলে সেইগুলো তো নর্মালি এরকম অতটাও হার্ড থাকে না, নর্মালি পাস হয়ে যায়। কিন্তু যারা মনে কর ডেবিলিটেটেড পেশেন্ট, মানে যারা শুয়ে বসে থাকে, ক্রনিক ডেবিলিটেটেড পেশেন্ট শুয়ে থাকে, বা সাইকিয়াট্রিক পেশেন্ট, তারা কি রেগুলার স্টুল পাস করে না, তাহলে স্টুল জমতে থাকে, স্টুল জমতে থেকে জমতেই সিকামটা পুরো স্টুলে ভর্তি হয়ে যায়, তাহলে কি হবে, টুইস্টিং হয়ে যায়। এবারে নেক্সট আছে তোর ইয়ে তো বললাম ইনভেস্টিগেশন কি কি করব। ইনভেস্টিগেশন আগে যা যা বলেছি ওই সেম। তাহলে একটা হচ্ছে কি নাম্বার 1 ইমেজিং হচ্ছে স্ট্রেট এক্স-রে অ্যাবডোমেন। স্ট্রেট এক্স-রে অ্যাবডোমেনে এটা কি দেখতে পাবো, কি সাইন দেখতে পেলাম, কফি বিন সাইন। তাহলে দেখতে পাচ্ছি কফি বিন সাইন। তার মানে কি দেখতে পাচ্ছি, দুটো আউটার বর্ডার, ওয়ান ইনার বর্ডার বেন্ডিং ইনটু দ্য পেলভিস। এটাকে আরেকটা জিনিসও বলা হয়, এটা তো তুই নিজে লিখছিস, এটাকে আরেকটা নাম হচ্ছে ঢাল ফ্রোমেন্ট সাইন। ঢাল ফ্রোমেন্ট সাইন, DAHL FROMENT, ঢাল ফ্রোমেন্ট সাইন। ওই যেটাই একই, যেটা কফি বিন সাইন সেটাই ঢাল বিন। দুটো কাজ করছে, ঢাল বিন বলে ফ্রোমেন্ট সাইন। ওই সেম, ওই যেটাকে কপি বিন যেটাকে বললাম ডেসক্রিপশন দিলাম, ওটারই আরেক নাম হচ্ছে ঢাল ফ্রোমেন্ট সাইন। এটা মনে করতে গিয়ে আধেক দিন ভুলে যাবে, ঠিক আছে। তাহলে এটা এক্সরে গেল। নেক্সট হচ্ছে কি বল, নেক্সট হচ্ছে কি কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট এখানে কি বেরিয়াম এনেমা ইয়ে করব, এনেমা করব নাকি মিড ফলোথ্রু করব, এটা তো লার্জ গাট। তাহলে আমি এখানে নিশ্চয়ই এনেমা নিশ্চয়ই দেব, মিড ফলোথ্রু দেব না, মিড ফলোথ্রু দেয়া হয় স্মল গাটে। তাহলে কন্ট্রাস্ট এনেমা দিচ্ছি। কন্ট্রাস্ট এনেমাতে কি দেখতে পাবো, বার্ড বিগ সাইন, বার্ড বিগ সাইন। এটা তোদের শর্ট নোটও লেখা হয়ে যাবে, সেজন্যই লিখতে শুরু করলাম। এটা হচ্ছে বার্ড বিগ সাইন। এই কটা বাজে রে, 4:15, 4:20, কটার সময় শুরু করেছে, আড়াইটা না, মোটামুটি 2 ঘন্টা বেশি পড়াবো না, মানে আর যেগুলো আছে সেগুলো আর 15 মিনিট লাগবে, তার মানে 1 ঘন্টা। ভয় পাচ্ছিস কেন, ভয়ই তো পাওয়ার কথা, কটা দিন পর পরীক্ষা। তাহলে বার্ড বিগ সাইন। আচ্ছা নেক্সট হচ্ছে কি, আরো কি করা যায়, অন্য কিছু আরো কতগুলো ইনভেস্টিগেশন যেগুলো করা যায় কিন্তু আমরা শর্ট করে করি না, সেগুলো কি কি আছে, ইউএসজি আছে, আর একটা কি 4 সিইসিটি। ঠিক আছে, এখানে রাখলে হবে না। এবার হচ্ছে ম্যানেজমেন্টটা লিখিয়ে দিচ্ছি। ম্যানেজমেন্টটা একটু কনফিউজিং, বিভিন্ন রকম বই আর ইয়েতে অনেক উল্টাপাল্টা আছে, ইমেল সাথে অনেক ভুলভাল দেওয়া আছে। আচ্ছা এটা লেখা আছে তো, এবার আমি চলে আসছি যে ম্যানেজমেন্ট কিভাবে করবো। দেখ
এই শোন 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 বাবা শোন, এটা এখনই 15-20 মিনিটে শেষ হয়ে যাবে বাকিগুলো, তারপরে ব্রেক নিবি, তারপরে প্রবলেমটা পড়াবো। প্রবলেমটা তো ঝড়ে গতিতে পড়াবো। আচ্ছা নেক্সট হচ্ছে কি সিগময়েড ভলভুলাস। সিগময়েড ভলভুলাসে আমি কি বললাম, এরকম একটা টুইস্টিং হচ্ছে, তাই তো? তাহলে সিগময়েড ভলভুলাসটাকে আমি বলতে পারি যে কোনো ভলভুলাসই অ্যাকচুয়ালি একটা ক্লোজ লুপ, কারণ দেখ দুটো এন্ড বন্ধ থাকছে। তাহলে কি হবে, এর ভেতরে সমস্ত কিছু সিক্রেশন গুলো জমা হবে, যে আস্তে আস্তে এটা ফুলতে থাকবে, ফুলতে ফুলতে কি হবে, অ্যাট দ্যাট অ্যাপেক্সে কি হবে, পারফোরেট করে যাবে একদিন ফট করে। তাহলে এই যে পারফোরেট করে যাওয়া বা ইসচিমিয়া, এটা কি বলে অ্যাকচুয়ালি স্ট্র্যাঙ্গুলেশন। তাহলে ফার্স্ট হচ্ছে কি ইসচিমিয়া হয়, দেন স্ট্র্যাঙ্গুলেশন হয়, দেন পারফোরেট করে দেয়। এটা হচ্ছে নর্মাল সিকোয়েন্স। তাহলে ফার্স্ট হবে কি ইসচিমিয়া। ইসচিমিয়া হয়ে কেন ইসচিমিয়া হচ্ছে, কারণ এই যে দেখ এটাতে মেসেন্ট্রিটা তো ওইভাবে যাচ্ছে, যখন টুইস্টিং হচ্ছে তখন তো মেসেন্ট্রিটারও টুইস্ট হচ্ছে। তাহলে কি হবে, ইসচিমিয়া হবে, গাটে ব্লাড যাবে না। তারপরে কি হবে, সেটাকে বলে স্ট্র্যাঙ্গুলেশন। হার্নিয়াতেও পড়েছিলাম, তাই তো? হার্নিয়াতেও কি হয়, যদি রিডিউস ব্লাড সাপ্লাই হয় তাহলে স্ট্র্যাঙ্গুলেশন হয়। মানে আলটিমেটলি স্ট্র্যাঙ্গুলেশনটা কিসে কনভার্টেড হবে, পারফোরেশন। আর পারফোরেশন হলে পেশেন্ট কিসে চলে যাবে, শকে চলে যাবে, পেরিটোনাইটিস হবে, এসব যত রকমের সমস্যাগুলো হয় তাই হবে। গার্ডিং রিজিডিটি যা যা লিখি, পেরিটোনাইটিসের যা যা ফিচার্স থাকে সেগুলোতে কনভার্টেড হয়ে যাবে। তাহলে ইসচিমিয়া, দেন স্ট্র্যাঙ্গুলেশন, দেন পারফোরেশন, দেন হচ্ছে কি জেনারেলাইজ পেরিটোনাইটিস, এইভাবে। তাহলে দেখ তোর কাছে দুভাবে পেশেন্ট আসতে পারে। একটা ভাবে এলো পেশেন্টটা, পেশেন্ট ইজ স্টেবল, মানে কি নো পেরিটোনাইটিস, নো পারফোরেশন। দেখা যাচ্ছে তো নাকি? স্পন্ডিলাইটিস হয়ে যাবে কিন্তু ঘুরে ঘুরে দেখি কি করা যাবে। তাহলে নো পারফোরেশন, কোনো নো পেরিটোনাইটিস, এন্ড হচ্ছে পেশেন্ট ইজ স্টেবল, মানে কি জাস্ট হয়তো ইসচিমিয়ার আগের ইনিশিয়াল স্টেজটাতে, মানে তখন অত কমপ্লিকেটেড হয়নি, এরকম একটা পেশেন্টের গ্রুপ আসতে পারে। আবার একটা পেশেন্ট আসতে পারে কি, পেশেন্ট আনস্টেবল, পেশেন্ট ইজ আনস্টেবল, দেয়ার ইজ পারফোরেশন, মানে অর, এগুলো সব অর পারফোরেশন অর পেরিটোনাইটিস, এই দুটো ভ্যারাইটি আসতে পারে। যদি দেখা যায় যে মানে কি এগুলো কি পেশেন্ট, তার মানে আমি বলতে পারি এরা গুড পেশেন্ট, এরা হচ্ছে কি ব্যাড পেশেন্ট। তাহলে গুড পেশেন্ট যদি হয় তাহলে আমি কি করব, তাহলে এদের ক্ষেত্রে আমি একটা মিনিমালি ইনভেসিভ একটা প্রসিডিওরে ট্রাই করতে পারি। সেটা কি করতে পারি, আমি কি করলাম, এটা কোথায় গেছে, অ্যানাল ক্যানাল নিচে চলে গেছে, ঠিক আছে, আর এই পার্টটা রোটেট করে গেছে। এবারে আমি কি করতে পারি, দেখ অ্যানাল ক্যানাল দিয়ে একটা স্কোপ ভেতরে এরকম আমি ঢুকিয়ে দিলাম, তাহলে কি হবে, জমে থাকা যা যা জিনিস আছে এগুলো সব বেরিয়ে চলে আসবে। এটাকে তাহলে কি বলে, এটা সিগময়েডোস্কোপিক ডিকম্প্রেশন, ঠিক আছে। বা সিগময়েডোস্কোপ যদি বলি দাদা তো নেই এখানে, এগুলো তো গ্যাস্ট্রো তো রাতের বেলায় বন্ধ হয়ে যায়, তাহলে সিগময়েডোস্কোপ কোথায় পাবো, তাহলে আমি ওই ফ্ল্যাটাস টিউব থাকে, যেরকম ওই অ্যাবডোমিনাল ড্রেনগুলোতে পড়েছিলাম ওই রকমই ফ্ল্যাটাস টিউব পাওয়া যায়, ওই ফ্ল্যাটাস টিউবটাকে ভেতরে ঢুকে ঢুকিয়ে দেওয়া হয়। যেই ঢুকিয়ে দেওয়া হয় ও কি করে, যেখানে পয়েন্ট অফ রোটেশনের বিয়ন্ডে গেলেই কন্টেন্টগুলো ভেতরে চলে বেরিয়ে যায়, যা কিছু ফ্লুইড লিকুইড কন্টেন্ট ছিল সেগুলো সব আস্তে আস্তে সিক্রেশনগুলো বেরিয়ে যায়। তাহলে এটাকে বলে কি না ফ্ল্যাটাস টিউব অর সিগময়েডোস্কোপিক। যদি সিগময়েডোস্কোপি না থাকে তাহলে ফ্ল্যাটাস টিউব, সিগময়েডোস্কোপিক ডিকম্প্রেশন। যেরকম আমরা ন্যাজোগ্যাস্ট্রিক ডিকম্প্রেশন করছি রাইস টিউব দিয়ে, সেরকম আমরা সিগময়েডোস্কোপিক ডিকম্প্রেশন করছি। এবারে সিগময়েডোস্কোপি করেছিস মানে আছে মানে এটা করেছিস মানে সেটা সাকসেসফুল হবে কোনো মানে নেই, অনেক সময় সাকসেসফুল হয় না। তাহলে দেখা যায় যদি সাকসেসফুল, পেশেন্ট কি বলবে ঠিক আছে, আর মনে কর আর যদি মনে করো আনসাকসেসফুল, যদি সাকসেসফুল হলো মানে স্টুলটা বেরিয়ে গেল, তার মানে কি তুই টাইম পেলি পেশেন্টটাকে ওটি করার জন্য। যে কোনো এই যে পেশেন্টটা তোর কাছে কোথায় এসছে, এমার্জেন্সিতে ট্রমা বিল্ডিং এ এসেছে, তুই একটা পেশেন্টকে ওটি করা, একটা এমার্জেন্সিতে ওটি করা বেশি আউটকাম ভালো হয় নাকি
ইলেকটিভে ওটি করা। ইলেকটিভে কি হয় দেখিস না, পিএসসি করা, সেটা করিয়ে 10 দিন পরে টাইম দেয়, আজ হবে না কালকে আসুন, এই করতে করতে 10 মাস লাগিয়ে দেয় অপারেশন হতে। এরপর ইলেকটিভলি ওটি করছি, তাতে পেশেন্ট অনেক স্টেবল থাকে। এমার্জেন্সিতে ওটি করা মানে বিপজ্জনক। বয়স্ক পেশেন্ট, এই যে বললাম এটা সাইকিয়াট্রিক পেশেন্ট, বেড রিডেন পেশেন্ট, এটা সিগময়েড ভালভুলাস নিয়ে এসেছে, তো এমার্জেন্সিতে ফট করে সিগময়েড ভালভুলাসের জন্য ওটি করে দিবি, তার পেশেন্টটা মরে যাবে, আউটকাম ভালো হবে না। তো তখন সেজন্য আমরা চেষ্টা করি যে প্ল্যাটাস টিউব দিয়ে যদি সাকসেসফুল হয়ে যায় তাহলে এখন ওটি করতে হবে না, কিন্তু আলটিমেটলি ওটি করতেই হবে। তাহলে আমাকে কি করতে হবে, যদি সাকসেসফুল হয় তাহলে আমাকে কি করতে হবে, ইন ফিউচার আমাকে কি করতে হবে, সিগময়েডেক্টমি। মানে কি এই সিগময়েডটাকে কেটে বাদ দিয়ে দেবো। কেন বাদ দেবো দাদা, তুমি তো ডিকম্প্রেশন তো করে দিলে, কারণ হচ্ছে এরা রেকারেন্ট, আবার 2 দিন পরে হতে পারে। দেয়ার ইজ 50 to 90% চান্স যে ওখানে হবেই আবার সিগময়েড ভালভুলাস হবেই ইন ফিউচার। কিন্তু এতে সুবিধাটা কি, তুই টাইম পেলি, এই যে প্ল্যাটাস টিউব দেওয়া থেকে পেশেন্টটাকে নেক্সট মনে কর 2-1 সপ্তাহ পরে ওটিটা করছিস, এই মাঝে 1 সপ্তাহ থেকে পেশেন্টটাকে স্টেবল করলি, তারপরে তুই ওটিটা করছিস, ব্লাড দিলি, অ্যালবুমিন দিলি, এফএফপি দিলি, দেন পেশেন্ট আরো স্টেবল হলো, তাতে করে আউটকামটা ভালো হবে। তাহলে এই যে সিগময়েডেক্টমিটা করছি, এটাকে এমার্জেন্সি বলবো নাকি ইলেকটিভ বলবো? ইলেকটিভ। তাহলে এটাকে ইলেকটিভ সিগময়েডেক্টমি। আর যদি আনসাকসেসফুল হয়, প্ল্যাটাস টিউব দিলি, সিগময়েডোস্কোপি করে ডিকম্প্রেশন করার চেষ্টা করলি কিন্তু হলো না, তাহলে তোকে ওই দিনই ওটিটা করতে হবে, কিছু করার নেই, ওই দিনই তোকে ওটিটা করতে হবে, সিগময়েডটাকে কেটে বাদ দিতে হবে। ঠিক আছে, তাই সেটা কি হবে, এমার্জেন্সি সিগময়েডেক্টমি। এগুলো কোথাও নেই, এগুলো এরকম বলছি লিখে রাখা হয়, পরে বইটা খুব কনফিউজ করে দেওয়া আছে। ইলেকটিভ সিগময়েডেক্টমি আর আনসাকসেসফুল হলে সেম ডেতেই আমি যেমন করছি, যেমন ওই অ্যাপেন্ডিক্সের সেম এমার্জেন্সি অ্যাপেন্ডিসেক্টমি আর ইন্টারনাল অ্যাপেন্ডিসেক্টমি, এখানে ওই ইন্টারনাল কথাটা না বলে বলছি ইলেকটিভ সিগময়েডেক্টমি। তাহলে আমি কি করছি সিগময়েডেক্টমিতে, সিগময়েডেক্টমিতে কি করা হয়, এই পোরশনটা তো এটা হলো। এবারে আমি কি করলাম, এই পোরশনটাকে কেটে দিলাম, ভলভুলাসের বিয়ন্ডে ওই পোরশনটাকে কেটে দিলাম, যেরকম আমরা গ্রোথে করি, গ্রোথের প্রক্সিমালি ডিস্টালি কেটে দিই, সেরকম ভলভুলাসের এই পোরশনটাকে এদিকে কেটে দিলাম, নিয়ে কি করলাম, এই দুটো পয়েন্ট, এই দুটো এন্ড জুড়ে দিলাম। তাহলে সিগময়েডেক্টমি, সিগময়েডটাকে কেটে বাদ দেওয়া, এন্ড সিগময়েডের উপরে কি আছে, ডিসেন্ডিং কোলন, আর নিচে কি আছে, রেক্টাম, তাহলে সেটাকে বলে সিগময়েডেক্টমি প্লাস রেক্টো ডিসেন্ডিং অ্যানাস্টোমোসিস। সেটা এমার্জেন্সি বল বা ইলেকটিভ বল, দুটোতে একই জিনিসই করা হয়, সিগময়েডেক্টমি করা হয়, দেন কি করা হয়, আমরা কি করছি, রেক্টো ডিসেন্ডিং অ্যানাস্টোমোসিস। কেন দাদা, কেন স্টোমা করে দিলে না, অ্যানাস্টোমোসিস কেন করছো? কারণ পেশেন্টটা কি গ্রুপ, স্টেবল তো, ভালো পেশেন্ট তো, গুড পেশেন্ট, তাহলে আমি করতে পারি। তাহলে আমি তখন আপার পোরশন আছে সিগময়েড ডিসেন্ডিং আর নিচের দিকে আছে রেক্টাম, তাহলে সিগময়েডের ডিসেন্ডিং রেক্টাম, তাহলে রেক্টো ডিসেন্ডিং অ্যানাস্টোমোসিস করে দিলাম। ঠিক আছে, এবারে আসছি যে খারাপ পেশেন্ট, আনস্টেবল পেশেন্ট, বা এই জায়গাটা পারফোরেট করে গেছে, তাহলে তুই তখন কি সিগময়েড ভলভুলা এই করবি, সিগময়েডোস্কোপি ডিকম্প্রেশন এসব করা ট্রাই করবি, করে তো লাভ নেই, পারফেক্ট করে যাওয়া মানে কোনো গার্ড পারফেক্ট করা মানেই তাকে বাদ দিতে হবে। তাহলে তখন তোকে কি করতে হবে, এমার্জেন্সি সিগময়েডেক্টমি, তাই তো, এমার্জেন্সি সিগময়েডেক্টমি করে আমি দুটো জিনিস করতে পারি। ফার্স্ট হচ্ছে গিয়ে দুটো অপশন আমার কাছে, না স্টোমা তো করবে, এমার্জেন্সিতে স্টোমাই করব। এবারে দেখ, আমি এইভাবে ছবিটাকে ইনক্লাইন করে দেখাচ্ছি, এটা মনে কর সিগময়েড ভালভুলাসটা, এটা মনে কর ওয়াল, অ্যাবডোমিনাল ওয়াল, এটা মুছে দেবো, এটা অ্যাবডোমিনাল ওয়াল। এবার আমি কি করতে পারি, আমাকে স্টোমা করতে হবে, তাহলে আমাকে কাটেন কোনটা, এটা আর এটা, আমি দুটোকে জুড়ে দিলে কি হয়ে যাবে, রেক্টো ডিসেন্ডিং অ্যানাস্টোমোসিস। কিন্তু পেশেন্ট যেহেতু আনস্টেবল, তাই এই অ্যানাস্টোমোসিসগুলো টিকবে না, করে দিলেও সেটা খুলে যাবে, লিক হবে অ্যানাস্টোমোসিস, সেটা আমি করবো না। তাহলে আমি কি করতে পারি, এই আমি আপার এন্ডটাকে অ্যাবডোমেনের বাইরে বার করে দিলাম, আর লোয়ার এন্ডটাকে কি করলাম, ক্লোজ করে দিলাম। তাহলে এটাকে বলে হার্টম্যান
প্রসিডিওর, ঠিক আছে? আবার অনেকে বলে দাদা কেন লোয়ার এন্ডটাকে ক্লোজ করছো কেন? লোয়ার এন্ডটাকেও বার করে দাও। লোয়ার এন্ডটাকেও যদি বার করে দেওয়া হয় তাহলে কি হবে? লোয়ার এন্ডে আপার এন্ডে কি আসবে? স্টুল আসবে। লোয়ার এন্ডে কি আসবে? লোয়ার এন্ডটা কোথায় এন্ড হচ্ছে? নিচে অ্যানাসে। তাহলে এখানে কি জমা হচ্ছে? মিউকাস। কোনো খাবার তো দিচ্ছিস না এটা দিয়ে, তাহলে এই মিউকাসটা যখন বেরিয়ে আসবে তখন সেটাকে কি বলে? মিউকাস ফিস্চুলা, ঠিক আছে? এই মিউকাস ফিস্চুলার কারণটা দেখে অনেক জায়গাতে শুনবি। মিউকাস ফিস্চুলা হচ্ছে এইটা। লোয়ার এন্ডটাকে তুই যদি ক্লোজ না করে ওটাকেও একটা স্টোমা করে দিলি তাহলে সেটা হয়ে যায় কি? মিউকাস ফিস্চুলা। তাহলে যখন সেটাকে হার্টম্যান বলে না, যখন সেটাকে বলে মিউকাস ফিস্চুলা, ঠিক আছে? তাহলে আমি সিগময়েডেক্টমি করব এমার্জেন্সিতে, দেন আইদার আই ক্যান গো ফর হার্টম্যান প্রসিডিওর আর আই গো ফর মিউকাস ফিস্চুলা। তাহলে এরকম ভাবে থাকবে সারা জীবন। পরে যখন পেশেন্ট আমার স্টেবল হবে তখন আবার কি করব? এই দুটো এনকে আবার জুড়ে দেবো, বা হার্টম্যান হলে এই দুটো এনকে জুড়ে দেবো। স্টোমা রিভার্সাল বলে সেটাকে, সেটা পরে, ওসব লিখতে হবে না। এটা হচ্ছে টেম্পোরারি প্রসিডিওর। যতদিন না পেশেন্টটা স্টেবল হচ্ছে ততদিন পর্যন্ত এইভাবে স্টুল পাস করবে। স্টুলটা আপার পোর্শনটা দিয়ে পাস করছে। ডিফারেন্সটা কি? লোয়ার পোর্শনটাকে কি করছি? লোয়ার পোর্শনটাকে ক্লোজ করে দিলে সেটা হচ্ছে কি হার্টম্যান, লোয়ার পোর্শনটাকে বার করে দিলে সেটা হচ্ছে কি মিউকাস ফিস্চুলা, ঠিক আছে? যে কোনো একটা, এটা দুটো একসাথে নয় রে, এটা অর। হ্যাঁ, লোয়ার এন্ডটা কি করছে? আইদার ফিস্চুলা, মিউকাস। আমি চলে এসেছি ফর শিওর তোর ভিডিওতে। ব্যাস হয়ে গেল সিগময়েড ভালভুলাস ছবি। নিউমোথোরাক্স বল, আরবার বলতে হবে কিনা? কেউ দেখতে পাসনি বা কিছু বুঝতে পারিসনি বল। স্টোনটা এই যে এই পোর্শনটা, ঠিক আছে? এই যে গোল কালারটা মুছে দিচ্ছি, এই দেখ, ঠিক আছে? রাইটে নরমাল। দেখো কোথা থেকে দেখাবো কে জানে। হ্যাঁ বল। Keep the T tube for 4 to 6 week। তাহলে 4 to 6 উইক রাখলে কি সুবিধা হবে? না টি টিউবের গায়ে একটা থিক লেয়ার ফর্ম হবে, তাই তো? দেখ ভালো করে, যারা আগে করেনি তাদেরকে বলছি, এর গায়ে একটা থিক লেয়ার ফর্ম হবে। কারণ এর একটা তো ফরেন বডির উপরে একটা, যেরকম একটা শ্যাওলা পড়ে যেরকম এর উপরে দেওয়ালের উপরে, সেরকম কি হচ্ছে না ফরেন বডিটার উপরে, মানে এখানে টি টিউবটার উপরে একটা থিক গ্র্যানুলেশন টিস্যুর লেয়ার ফর্ম করছে। এবার আমি কি করলাম, কেন করছি? টি টিউবটাকে 4 to 6 রাখছি, তাতে করে কি হবে না এই যে তোর একটা লেয়ার ফর্ম হলো, এবারে আমি টি টিউবটাকে ওমিট করব। নাও কি আমি কি করলাম? 4 to 6 উইক রাখলাম, দেন রিমুভ দ্য টি টিউব। এরপরে টি টিউবটাকে রিমুভ করে দিলাম। টি টিউবটাকে রিমুভ করে দেওয়ার মতো কি হলো? এখানে একটা ফিস্চুলা টাইপের জিনিস হলো। দেখ এটা ওয়ান টাইপ অফ ফিস্চুলার মতো হলো। এবার আমি কি করব? এই যে রেসিডুয়াল স্টোনটা ছিল এটাকে আমি কোলেডোস্কোপ দিয়ে রিমুভ করব। একটা কোলেডোস্কোপ হয়, খুব ফাইনার স্কোপ। ওই ফাইনার স্কোপটা কি হবে? এই ফিস্চুলাতে ভেতরে যাবে, সিবিডি ডিস্টাল থেকে স্টোনটাকে নেবে, দেন বার করবে। তাহলে রেসিডুয়াল স্টোনের কি কি ম্যানেজমেন্ট হতে পারে? তা রিমুভ দ্য টি টিউব, অ্যান্ড তারপরে কি করছি? রিমুভাল অফ স্টোন উইথ কি? কোলেডোস্কোপ। তাহলে কোলেডোস্কোপ দিয়ে আমি রিমুভ করছি। এবারে মনে কর এই যে পুরো প্রসিডিওরটা এই যে টি টিউবের উপর ডিপেন্ড করে, টি টিউবে যদি দেখা যায় যে কোলাঞ্জিওগ্রামে নর্মাল আছে, আমি খুলে দিচ্ছি টি টিউবটাকে ক্ল্যাম্প করে একদিন রেখে। আবার টি টিউবে যদি দেখা যায় ডিস্টালে অবস্ট্রাকশন আছে বা রেসিডুয়াল স্টোন আছে, এই যে অ্যানাদার 4 to 6 উইক আমি রেখে দিচ্ছি। এই যে টি টিউবের উপর ডিপেন্ড করে আমি যে পুরো ম্যানেজমেন্টটা, পুরো পাথওয়েটা, এটাকে বলে বার্নহীন টেকনিক, ঠিক আছে? বার্নহীন টেকনিক মানে রেসিডুয়াল স্টোনের ব্যাপারটা পুরো ওভারঅল, শুধু রেসিডুয়াল স্টোনের নয়, টি টিউবের উপর ডিপেন্ড করে আমি যে পুরো ম্যানেজমেন্টটা করছি এটাকে বার্নহীন টেকনিক বলছি। এই এখান থেকে শুরু করে, এখান থেকে যেখান থেকে টি টিউব থেকে শুরু করে টি টিউব শেষ যেখানে হয়েছে, পুরো প্রসিডিউরটাকে বলছে বার্নহীন টেকনিক। বার্নহীন। তোরাও সেই অবাক হয়ে শুনছিস, তোরা তো করেছিস, জানি তোদের তো লেখা ছিল। বার্নিং টেকনিক না করিনি না
বলেছিস কিছু সব ব্যাচে আমি রোবট কিনে আমি দু একটা তো এদিক ওদিক হয়ে যাবে। তাহলে এটাকে বলছে বার্ন ইন টেকনিক। আমাদের বললেন আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি ওয়ান অফ দ্য অপশন ফর রেসিডুয়াল স্টোন রিমুভাল, ঠিক আছে? কিন্তু যদি দেখা গেল যে কোলেডোস্কোপ ফ্যাসিলিটি নেই, আরে বিয়েতেই বললেন, ঠিক আছে, কোলেডোস্কোপটাই নেই, তাহলে তুই কি দিয়ে বার করবি? তখন আলাদা কি অপশন আছে এই স্টোনটাকে বার করার? আমি তাহলে তখন সেকেন্ড, তাহলে এটা হচ্ছে কি বার্ন ইন টেকনিক, কোলেডোস্কোপ দিয়ে রিমুভ। সেকেন্ড অপশন হচ্ছে কি রিপিট ইআরসিপি। রিপিট ইআরসিপি কেন রিপিট? কারণ প্রথমেই তো আমি ইআরসিপি করেছিলাম, ইআরসিপি ফেলিওর হয়েছিল বলেই তো আমি সিবিডি এক্সপ্লোরেশন করেছি, তাহলে আবার ইআরসিপি করছি, তাই সেটাকে বলছে রিপিট ইআরসিপি। এবার মনে কর ইআরসিপি তেও আবার ফেলিওর হলো, তখন আমি কি করতে পারি? 3 নাম্বার কি করতে পারি? আবার ওপেন অন ল্যাব সিবিডি এক্সপ্লোরেশন। মানে কি এবার যেখানে স্টোনটা আছে সেখানে উপর ইনসিশন দিলাম, দেন স্টোনটাকে বার করলাম। তাহলে কি কি টেকনিক? এই যে পেশেন্টটা, যে সেকেন্ড পেশেন্টটা যার রেসিডুয়াল স্টোন ধরা পড়লো, সে তো শুনে অবাক হয়ে যাবে, ভাই আমি তো এত কষ্ট করে আমাকে টিউব দিলেন, এই করলেন সেই করলেন, আবার স্টোন ধরা পড়েছে, আপনি তো স্টোনের রিমুভ করলেন তো। বলে না আমরা বুঝতে পারিনি একটা স্টোন রয়ে গেছে। তখন হবে ঠিক আছে, আপনাকে 3-4টে উপায় আছে। একটা উপায় হচ্ছে আপনি 4 to 6 উইক টিউবটাকে রেখে দিচ্ছি, তারপরে খুলে দেবো, নেট কোলেডোস্কোপ দিয়ে রিমুভ করবো। পেশেন্ট রাজি হয়ে গেল। কিছু পেশেন্ট বললেন না আমি অতদিন ওয়েট করবো না, তখন তুই কি করলি? বলে ঠিক আছে আপনি তাহলে ইআরসিপি থেকে ঘুরে আসুন, ইআরসিপি থেকে স্টোনটা রিমুভ করার চেষ্টা করলি, হলো না, তখন তুই কি করলি? আবার পেশেন্টটাকে প্রিপেয়ার করলি সিবিডি আর ওপেন আর ল্যাব সিবিডি। তুই পেশেন্ট প্রচুর খিস্তি দেবে, কিন্তু তোকে রাজি থাকতে হবে, তোকে এটা বার করতে হবে স্টোন। এইগুলো অনেকগুলো উপায়, ঠিক আছে? আরো কি আর একটা দুটো উপায় আছে, এবার তো সিরিয়াসলি তুই আন। সেটা হচ্ছে এটা হচ্ছে 4 নাম্বার, এগুলো তোদেরকে বলিনি। এটা হচ্ছে গিয়ে হেপারিন ফ্লাশিং। ওফ বাবা, না, হেপারিন ফ্লাশিং যেটা বলেছিলাম সেটা হচ্ছে অন টেবিল হেপারিন ফ্লাশিং, মানে ওটির দিন যখন ওটি সিবিডি স্টোন রিমুভ করছিস তখন। এটা হচ্ছে গিয়ে স্টোন ধরা পড়েছে তারপরে করছিস, সেটা হচ্ছে হেপারিন ফ্লাশিং। মানে কি এই টিউবটা রাখা থাকবে এবং মোটামুটি 5 দিন ধরে ফর 5 ডেজ কি নর্মাল স্যালাইনে হেপারিন মিশিয়ে ফ্লাশ করা হবে সিরিঞ্জ দিয়ে। মানে টিউবটা তো একটা টিউবের মতো বাইরে বেরিয়ে আছে, ওটাতে আমরা একটা সিরিঞ্জ দিয়ে পুশ করব। তাতে কি ওরা হেপারিন নাইজড ইয়েতে সলিউশনে কি হয় না, যা কিছু ওই স্টোন ফ্র্যাগমেন্টস যেগুলো আছে সেগুলো ডিস্টালি অনেক সময় প্রেসারে চলে যায়, ঠিক আছে? কিন্তু কোনগুলো বেটার টেকনিক? অবশ্যই এই ফার্স্ট 3টে টেকনিক হচ্ছে বেটার, এটা হচ্ছে মোস্ট বেটার, মানে এটা হচ্ছে অনেক ভালো টেকনিক। আরো কিছু অপশনাল টেকনিক হচ্ছে এইটা। হ্যাঁ, হেপারিন অনেক সময় ব্লাড ক্লটস থাকে, ইডিমা থাকে, এগুলো যেতে শুনতে হবে। তাহলে হেপারিন ওয়াশিং, ওটা ওরকম টাইম কিছু যায় না, আমরা কোনোদিন করিনি, থিওরিটিক্যালি বলে 5 দিন করতে হয়, পরপর 5 দিন করবি। আর হচ্ছে কি ওই 1 ঘন্টা আধা ঘন্টার জন্য 30 to 1 মিনিটসের জন্য ফ্লাশিং করা। কি ওটা লাইগেট করে দেওয়া হয়, লাইগেট করে দেওয়া, এগুলো সব এমএর সাথে আছে, আমি বানিয়ে বলছি না। আরেকটা উপায় হচ্ছে তোরা ইয়েতে পড়েছিস রেনাল স্টোনের একটা ম্যানেজমেন্ট হচ্ছে গিয়ে এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েভ লিথোট্রিপসি, ঠিক আছে? তো এটা স্টোনে, কিডনি স্টোনের জন্য হয়। গল ব্লাডারের স্টোনে অনেক পেশেন্ট জিজ্ঞেস করে দেখো এটা কি পাথরটা কি পাথর ইয়েটাকে ভেঙে দেওয়া যাবে না? আমি তো পড়েছিলাম এরকম এই পাথর ভেঙে দেয়, এরকম অনেক আছে পেশেন্ট, মানে অনেক নতুন পড়াশোনা করা পেশেন্ট নেটে পাথর ভেঙে দিচ্ছে। তবে না, এরকম সব পাথর ভাঙা যায় না, ঠিক আছে? গল ব্লাডারের স্টোনের ম্যানেজমেন্ট, সিভিডি স্টোনের ম্যানেজমেন্ট এক্সট্রা কর্পোরিয়াল হয় না, কিন্তু কিছু যদি রেসিডুয়াল স্টোন থেকে যায় এটা হচ্ছে ওয়ান অফ দ্য অপশন, মানে একটা অপশন হিসেবে থেকে যায়। আইদার কোন 3টে বেস্ট মেথড, আইদার তুমি ওপি করো, ইআরসিপি করো বা কোলেডোস্কোপ দিয়ে রিমুভ করো। এইগুলো ছাড়াও কিছু এক্সট্রা অপশন হচ্ছে এইটা, মানে এটাকে বলছে কি ECESW, এগুলোর মেমেস এর আছে, এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েভ লিথোট্রিপসি, ঠিক আছে? এক্সট্রা কর্পোরিয়াল মানে কি শরীরের বাইরে থেকে, কর্পোরাস মানে কর্পাস মানে বডি, বাইরে থেকে তুই শক ওয়েভ দিচ্ছিস, মানে আল্ট্রাসনিক ওয়েভ দিচ্ছিস, তাহলে এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েভ লিথোট্রিপসি। লিথোট্রিপসি মানে পাথর ভেঙে গুঁড়ো করে দেয়, ঠিক আছে? তাহলে এই 5টে মেথড। কমপ্লিট ব্ল্যাক, and if I change the position of the patient, it may be either not moves or if it is moves in the opposite direction.
so that I can exclude the possibility of air bubble. ঠিক আছে, যদি এয়ার বাবল হতো তাহলে এটা কমপ্লিটলি রাউন্ড হতো, বোঝা গেছে? or this is a skygram or x-ray chest, this is a skygram or x-ray chest, চেস্ট হলে কি হবে, PA ভিউ, PA ভিউ, এখানে কিন্তু ইরেক্ট পোস্টটা লেখা নেই তাই বলবো না, তাহলে PA ভিউ, তাহলে ইট ইজ এ স্ট্রেট এক্স-রে চেস্ট PA ভিউ শোয়িং আমি আইডিয়ালটা যেটা থাকে সেটাই আমি লিখতে বলছি, এখানে ওটা দেখা যাচ্ছে না, ওটা লিখে নে, শোয়িং আর হাইপারলুসেন্ট এরিয়া, showing a hyperlucent area on the right side of the chest wall, on the right side of the chest wall or cavity, chest cavity, on the right side of the chest wall there is a hyperlucent area with loss of bronchovascular marking, with loss of bronchovascular marking. ঠিক আছে, এই যে পুরো লাইনটা বললাম এটা কিন্তু এই পেশেন্টের নেই, ঠিক আছে, যাই হোক সেটা বললাম, এই যে হ্যাঁ এটাতে আছে ওই জন্যই বললাম এই পেশেন্টটাতে উইথ লস অফ ব্রঙ্কোভাস্কুলার মার্কিং, আর কি বললাম লাস্ট লাইনটা, ব্রঙ্কোভাস্কুলার মার্কিং with a radio opaque tube, with a radio opaque tube, with a radio opaque tube in the chest cavity, with a radio opaque tube in the chest cavity suggestive of intercostal drain, suggestive of intercostal tube or intercostal drain in a case of pneumothorax, in a case of pneumothorax, ঠিক আছে, এটাও নিউমোথরাক্স, দুটোই pneumothorax, এটা হাইপারলুসেন্ট এরিয়াটা কোন, ওটা দিয়েছি ওই কারণেই তো, ওটা এই যে সাবকাট ইনভাইসিমা আছে ওটা আইডি ব্যাক ক্যালকুলেট করে বললাম, ঠিক আছে। সাবকিউটেনিয়াস এমফাইসিস আমি আইসিডি কোন কারণে দিই, হিমোথোরাক্সে দিই, নিউমোথোরাক্সে দিই, আমার তো এখানে কোনো ব্লাড তো দেখতে পাচ্ছি না, তাহলে নিউমোতেই দেওয়া হয়েছিল এটাই ভেবে দিয়ে বলছি। ও জিজ্ঞেস করছে কেন তুমি বললে যে নিউমোথোরাক্সে দেওয়া হয়েছে, তুমি নিউমোথোরাক্স তো ড্রেন হয়ে গেছে, তো বলবে নিউমোথোরাক্স না হলে হিমোথোরাক্স হতো, কিন্তু এখানে তো ব্লাড এর হিমোথোরাক্স কি হয় না রেডিও ওপাক হয়, সেরকম তো কিছু দেখতে পাচ্ছি না, তাহলে হাওয়াই ছিল, তাহলে ফলোইং নিউমোথোরাক্স, তাহলে কি বললাম একবার বল, কে বলতে একবার, this is a skygram straight x-ray or skygram of chest PA view erect PA view showing hyperlucent area with loss of bronchovascular marking on the right side of the chest wall with a radio opaque tube or ICD drain suggestive of following pneumothorax, ঠিক আছে। এবার কেন বলছি এবার পরপর আসছি, দেখ হ্যাঁ কি করবি পেশেন্টের নাম দেখে, এগুলো থাকবে নাকি, কি করবি, আরে ওইগুলোই ভুল হবে, তখন তুমি মালতী হয়ে যাবে আরতি নিয়ে পড়ে, তখন মরে যাবে মুশকিল। তখন তো বলেছিলাম আরতি যেখানে লেখা থাকবে সেটাই হবে ইয়ে, তারপরে তো বলতে থাকবি দেখে না। এখানে কিন্তু টি টিউবটা মানে টি টিউব বলছি আইসিডি ড্রেনটা একটু বোঝা মুশকিল আছে, ঠিক আছে, দেখ এখানে দেখ কারণ নিউমোথোরাক্সটা ড্রেন হয়ে গেছে না, এক্ষেত্রে দেখ নিউমোথোরাক্সটা ড্রেন হলেও এই যে আমি দেখতে পাচ্ছি এগুলো না না পুরো ব্ল্যাক নয়, এতটা পর্যন্ত আছে। কি করে বুঝতে হয় যে নরমাল, দেখ নরমাল লাং ফিডও তো হাইপারলুসেন্ট মানে লুসেন্ট, তাই তো, ব্ল্যাক লুসেন্ট মানে ব্ল্যাক, কিন্তু কোথায় নিউমোথোরাক্স স্টার্ট হচ্ছে, কোথায় কোথায় লাং শেষ হয়ে যাচ্ছে, কোথায় নিউমোথোরাক্স স্টার্ট হচ্ছে ডিফারেন্সিয়েট করবো কি করে না ব্রঙ্কোভাস্কুলার মার্কিং। তুই যদি এটা দেখিস তাহলে এখানে হাইলাম থেকে এরকম ব্রাঞ্চিং হচ্ছে এবং ব্রাঞ্চিংটা কোথায় পৌঁছে যাচ্ছে একদম পেরিফেরি পর্যন্ত,
এই ব্রাঞ্চিংগুলো কি? ব্রঙ্কোভাস্কুলার মার্কিং মানে কি? এগুলো হচ্ছে ব্লাড ভেসেলস। ব্লাড ভেসেলের ভেতরে কি থাকে? ব্লাড থাকে, আর ব্লাড হয় রেডিও ওপাক। সেজন্য আমি অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি এগুলো কি ব্রাঞ্চ ব্লাড ভেসেল, কিন্তু আমি ওগুলো তো মানে ওই টার্মটা আমি ইউজ করবো না ব্লাড ভেসেল, আমি এখানে কি বলবো? ব্রঙ্কোভাস্কুলার মার্কিং। তাহলে এই ব্রঙ্কোভাস্কুলার মার্কিং যদি হাইলাম থেকে স্টার্ট করে পেরিফেরি পর্যন্ত কন্টিনিউয়াসলি থাকে, তাহলে বুঝবো কি পুরো লাংটা এক্সপ্যান্ডেড আছে। আর আমি যদি দেখি যে ব্রঙ্কোভাস্কুলার মার্কিংগুলো এখানে এসে এন্ড হয়ে গেছে, আর এই বাইরের দিকে পেরিফেরাল রিজিয়নটা পুরো ব্ল্যাক, এখানে কোনো ব্রঙ্কোভাস্কুলার মার্কিং নেই। তার মানে কি, যেখানে ব্রঙ্কোভাস্কুলার মার্কিংটা নেই সেটাই নিউমোথোরাক্স, মানে সেখানে এয়ার আছে তাই ব্রঙ্কোভাস্কুলার মার্কিং নেই, লাংটা কোলাপস হয়েছে, ওই রিজনটা ফাঁকা। কিন্তু এখানে দেখ লাংটা কিন্তু এখানে ব্রঙ্কোভাস্কুলার মার্কিংটা পুরো পর্যন্ত চলে গেছে, ঠিক আছে? তার মানে কি আইসিডি দেওয়ার পরে লাংটা এক্সপ্যান্ড হয়ে গেছে। এটা কি হচ্ছে, এখনো আইসিডি দেওয়া হয়নি, তাই কি হচ্ছে না এয়ারটা আছে পেরিফেরালি লোকেটেড। সো আমি বলছি হাইপারলুসেন্ট এরিয়া উইদাউট ব্রঙ্কোভাস্কুলার মার্কিং মানে এয়ার। তো এয়ার ইন দ্য চেস্ট ক্যাভিটি মানে হচ্ছে কি নিউমোথোরাক্স। তাহলে আমি এই পেশেন্টের ক্ষেত্রে বলবো দিস ইজ এ স্কায়াগ্রাম showing a hyperlucent area without bronchovascular marking, so suggestive of pneumothorax. না নো কি আমি দুটো মিলিয়ে বলেছি যাতে বলো, যদি তখন জিজ্ঞেস কর তুই এটা এবার আমি যেটা লেখালাম এটার বেসিসে লেখালাম, কিন্তু এখানে কিন্তু ওই হাইপারলুসেন্ট এরিয়াটা নেই। তো যদি তখন তুই ডাইরেক্টলি বলবি সে দিস ইজ এ স্কায়াগ্রাম, তুই বাচ্চা নাকি তোরা কি সব বলে দিতে হবে একদম এক্স রেতে এরকম? দিস ইজ এ এক্স রে শোয়িং হচ্ছে কি আইসিডি রেডিও ওপ্যাক টিউব ইন দ্য চেস্ট ক্যাভিটি অ্যান্ড দেয়ার ইজ এ, এবার আরও কয়েকটা ফাইন্ডিং দেখতে হয়, সেটা দেখ এইদিকে রিব কেজটা দেখ, এটা হচ্ছে রিব কেজ তাই তো, আর এটা কি স্কিন, এর মাঝে কি কোনো এয়ার আছে? এয়ার নেই, কিন্তু এখানে দেখ অনেক ইরেগুলার ব্ল্যাকিশ এরিয়া আছে, এগুলো কি সাব কাট এমফাইসিমা। এখানেও দেখ এই যে ইরেগুলার ছাদরা এরিয়া, কিন্তু কম্পেয়ার টু অপোজিট সাইড দেখ এদিকে আছে, তাহলে এগুলোকে বলে সাব কাট এমফাইসিমা। তাহলে এটাও তুই বলতে পারিস। হ্যাঁ এই যে রে হ্যাঁ সাব কাট এমফাইসিমা কেন হয় বলছি, কি হয়েছে বল বল, কিছু বুঝতে পারছিস না? দেখা গেছে তো। আচ্ছা এবার সাবকাট এমফাইসিমা কেন হবে? হ্যাঁ সাবকিউটেনিয়াসলি যেটা লাংসের ভেতরে এয়ার থাকে সেটা চেস্ট ওয়াল রাপচার হচ্ছে, প্লুরাল রাপচার হচ্ছে, তাই এটা সাবকাট টিস্যু লেভেলে চলে আসছে, তাই সাবকাট এমফাইসিমা দেখা দিচ্ছে। ওগুলো ব্ল্যাকিশ ইরেগুলার এরিয়াগুলো হচ্ছে সাবকাট এমফাইসিমা। তাহলে একটা এক্সরেতে সাবকাট এমফাইসিমা দেখা যাচ্ছে উইথ এ রেডিও ওপ্যাক টিউব ইনসাইড, সো ইট ইজ এ নিউমোথোরাক্স। আর এখানে কি হচ্ছে কি নো টিউব বাট দেয়ার ইজ এ হাইপারলুসেন্ট এরিয়া উইথ লস অফ ব্রঙ্কোভাস্কুলার মার্কিং, নিউমোথোরাক্স। এটা বুঝতে বলতে হবে না, তুই মনে মনে জান যে এটা ট্রিটেড। হ্যাঁ বেশি বলতে গেলে পরীক্ষার সময় এই এত বড় যে কথাটা বলছি আমি চ্যালেঞ্জ করছি 100%-এর মধ্যে একজনও তোরা পুরোটা বলতে পারবি না, তোরা তখন পুরো ডাইরেক্টলি বলবি। কিন্তু আমি বলছি যাতে পরীক্ষার আগে একবার পড়া থাকলে কোন কোন পয়েন্টগুলো যাতে মিস না হয়, দু একটা বলতে পারলেও অনেক, সব বলতে হবে না। তুই এখন একটা সাবজেক্ট পড়ছিস, সার্জারিতে একটা নিউমোথোরাক্স পড়ছিস, যখন তুই পরীক্ষা দিতে যাবি তখন তোকে সমস্ত সাবজেক্ট পড়ে যেতে হবে, তখন প্রত্যেকটা সাবজেক্টের এক একটা টপিক পিছু 1-2 ওয়ার্ডই মনে থাকবে, ঠিক আছে? তখন আর কিছু থাকবে না মনে। হ্যাঁ শুনলাম, আমাদেরও দিয়েছে, তোদেরও দিচ্ছে। আচ্ছা নিউমোথোরাক্সের আগের দিন আমি তো পড়িয়েছি যে নিউমোথোরাক্সের ম্যানেজমেন্ট হচ্ছে কি, প্রথমে হচ্ছে কি এমার্জেন্সিতে যখন আসবে পেশেন্ট আমি কি করব, নিডল হোয়াইট বোর্ড নিডল দিয়ে একটা থোরাকোস্টমি করব, সেটাকে বলে নিডল থোরাকোস্টমি। তারপরে সেটা হচ্ছে কি একটা ব্রিজিং প্রসিডিওর, মানে ওটা ডেফিনেটিভ প্রসিডিওর নয়, আমাকে আইডিয়ালি কি করতে হবে আইসিডি ড্রেন দিতে হবে। আইসিডি ড্রেনের ইন্ডিকেশন পড়িয়েছি নিউমোথোরাক্স আর হচ্ছে হিমোথোরাক্স, আইদার এয়ার অর ব্লাড। তারপরে কোথায় দিতে হবে না ট্রায়াঙ্গেল অফ সেফটিতে দিতে হবে। তারপরে হচ্ছে কি দিতে হবে না আইসিডি দিয়ে কিভাবে দিতে হয় দেখিয়েছি,
তারপরে হচ্ছে কি ওয়াটার সিল ড্রেনেজ দিতে হবে যাতে করে এয়ারটা শুধুমাত্র ওয়ান সাইডে যেতে পারে, অ্যাটমসফিয়ারিক এয়ার না ঢুকতে পারে, সেটা ওয়াটার সিল ড্রেনেজ। তারপরে কি করে বুঝবো ফাংশনাল আছে না, দেখবো যে অসিলেট করছে কি না এয়ার কলামটা। যদি দেখা যায় যে এয়ার কলাম অসিলেট করছে না and lung has been fully expanded, there is no residue মানে tympanic on hyper tympanic on percussion, তার মানে কি লাং এক্সপ্যান্ড করে গেছে, নো এয়ার অসিলেশন করা মুভ বন্ধ করে দিয়েছে, and output is less than 100 cc in 24 hours। এগুলো যদি থাকে তাহলে আই হ্যাভ টু রিমুভ দ্য আইসিডি। তাহলে এগুলোই ছিল। তাহলে ইন্ডিকেশন দেওয়ার ইন্ডিকেশন, ফাংশনাল আছে কিনা সেটা দেখার ইন্ডিকেশন, আর রিমুভ করা ইন্ডিকেশন, এগুলো আগের দিন পড়ানো আছে, যারা আসিসটি তারা ওদের নোট থেকে নিয়ে নিবি, ঠিক আছে? এগুলো নিয়ে বলার কিছু নেই। শুধুমাত্র একটা জিনিস, টেনশন নিউমোথোরাক্স আর হচ্ছে গিয়ে তোর নিউমোথোরাক্স কটা টাইপের হয়? স্পন্টেনিয়াস টেনশন, স্পন্টেনিয়াসটা বলি ওপেন ক্লোজটি ওপেন না, ওপেনটা এটা হচ্ছে ইটিওলজিক্যাল কজের মধ্যে স্পন্টেনিয়াস যে এমফাইজিমাটাস বুল্লা যেটা রাখছে। নিউমোথোরাক্স হতে পারে ওপেন আর হতে পারে কি টেনশন। টেনশন নিউমোথোরাক্স। তাহলে সিম্পল নিউমোথোরাক্স, আরেকটা হচ্ছে কি ওপেন, আরেকটা হচ্ছে কি টেনশন। অ্যাকচুয়ালি সিম্পল নিউমোথোরাক্স মানে টেনশন নিউমোথোরাক্সের ডেফিনিশন হচ্ছে আইদার সিম্পল অর ওপেন প্লাস hemodynamically unstable, hemodynamically unstable, ঠিক আছে? তাহলে যে কোনো সিম্পল অর ওপেন নিউমোথোরাক্স ক্যান বি কনভার্টেড ইনটু টেনশন নিউমোথোরাক্স, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি এটা সিকুয়েলি, টেনশন নিউমোথোরাক্স ইজ দ্য সিকুয়েলি অফ সিম্পল অর ওপেন নিউমোথোরাক্স। সিম্পল নিউমোথোরাক্সের যে পেশেন্ট যখন হিমোডাইনামিক আনস্টেবিলিটি নিয়ে আসবে তখন সেটা কনভার্টেড হয়ে যাবে টেনশন নিউমোথোরাক্স। ঠিক আছে? যে কোনো নিউমোথোরাক্স সিম্পল ওপেন টেনশন সব ক্ষেত্রে ম্যানেজমেন্ট কি আইসিডি প্লেসমেন্ট, তাই তো? এবার আমি যেটার জন্য লিখলাম এই ওপেন কথাটা লিখলাম, ওপেন মানে কি দেখ একটা পেশেন্ট ছিল, এই চেস্ট ওয়াল, এই লাংস, একটা ব্যান্ডেজ দিয়ে ঠিক আছে? এবারে কি হলো, চেস্ট ওয়ালে ইনজুরি হলো, চেস্ট ওয়াল মানে চেস্টের রিবটা ভেঙে গেল, ফেটে গেল। এবারে কি হলো না, এই লাঙেরও প্লুরাটা ফেটে গেল, লাঙের ভিসারের প্লুরাটা ফাটলো, মানে র্যাপচার হলো। তাতে কি হবে, লাঙের প্যানকাইমা থেকে এয়ার এসে জমলো কোথায়, প্লুরাল ক্যাভিটিতে। তো নিউমোথোরাক্স হলো। বাইরে এক্সটার্নালি কি কোনো কিছু আছে, কোনো ওপেনিং আছে বাইরে? নেই। একটা অ্যাব্রেশন থাকতে পারে, মনে কর যে কারণে র্যাপচারটা হলো বাইরে থেকে একটা মনে কর ভারী জিনিস, এটা ব্লান্ট ট্রমা হয়েছে, একটা লোকাল অ্যাব্রেশন হতে পারে, ঠিক আছে? তার জন্য কি হলো, রিব ফ্র্যাকচার হলো। রিব ফ্র্যাকচারটা একটা বোনি স্ট্রাকচার যখন রাপচার হয়ে লাংসের উপরে কম্প্রেশন করলো তখন লাঙে ল্যাসারেশন হলো, লাঙে ল্যাসারেশন হওয়ার জন্য লাং থেকে এয়ার মানে প্লুরাল ক্যাভিটিতে জমা হয়ে নিউমোথোরাক্স ক্রিয়েট হলো। তাহলে বাইরে তো কোনো ওপেনিং নয়, এটা কি বলছে সিম্পল, ঠিক আছে? এবারে সিম্পলটা আর যদি হিমোডাইনামিক্যালি পেশেন্টটা আনস্টেবল হয়ে যায় সেটা হয়ে যাবে কনভার্টেড হয়ে যাবে টেনশনে। কিন্তু যদি মনে করো কোনো পেনিট্রেটিং ট্রমা হয়, যেমন হচ্ছে কি অ্যাবডোমেনে পেনিট্রেটিং ট্রমা হয়, একটা ছুরি ঢুকিয়ে দিলে, সেরকম কি হলো না, তুই যদি চেস্টে যদি কোনো থোরাক্সে কোনো ইনজুরি, বুলেট ইনজুরি, স্ট্যাব ইনজুরি হয়, তো লোকে ভাবে হাড়টা এখানে আছে এইখানেই মারে, ঠিক আছে? তো এইখানে করলে কি হবে, বোনটাতে খোঁচা লাগে আর কিছু হয় না, আর একটা নিউমোথোরাক্স নিয়ে আসে বড় করে, তো এখানে কি হবে, এয়ার ঢুকবে। আচ্ছা তুই ভাব, ওপেন নিউমোথোরাক্সের লাঙের কি কোনো ইয়ে আছে? যদি না ভেতরে কি লাংটাকে ইনজুরি করে থাকে, ধরে রাখ এমন ভাবে হলো যে শুধুমাত্র চেস্ট ওয়ালটাকে পিয়ার্স করেছে, লাংকে পিয়ার্স করেনি, তাহলে কি হবে, এখানে একটা যে ওপেনিং হবে সেটা দিয়ে এয়ার ঢুকবে প্লুরাল ক্যাভিটিতে, সেটা প্লুরাল ক্যাভিটিতে থাকবে। তাহলে এবারে কি আমি বলেছি, ওপেন হোক সিম্পল হোক টেনশন হোক, আমি কি বসাবো এখানে, একটা আইসিডি বসাবো তো। কিন্তু তুই ভাব সিম্পল আর ওপেনের ম্যানেজমেন্টের আরেকটা ডিফারেন্স কি, এখানে একটা ওপেনিং থাকে, তাহলে ওপেনে একটা ওপেনিং থাকছে, ওপেনিং ওভার চেস্ট ওয়াল, এটারও তো একটা ম্যানেজমেন্ট লাগবে। তুই ভাবছিস কি যেখানে যে স্ট্যাবটা ঢুকিয়েছে সেটা দিয়ে আইসিডিটা ঢুকিয়ে দিবি, সেটা দিয়ে হবে না। আইসিডি ঢোকানোর জন্য কি আছে, ট্রায়াঙ্গেল অফ সেফটি আছে, কিন্তু যেখানে তোর এক্সট্রা ওপেনিংটা আছে সেটা তো একটা ম্যানেজমেন্ট লাগবে। সেটার উপরে আছে 3 ফ্ল্যাপ রিপেয়ার, মানে এখানে যদি এই ওপেনিংটা থাকে এরকম, আমি কি করব, মনে করো এটা চেস্ট ওয়ালের উপরে এটা ওপেনিং, আমি এরকম একটা মপ দিয়ে
এটাকে কভার করব একটা ড্রেসিং দিয়ে কভার করব। দেন এর আপার এন্ডসটাকে লিউকোপ্লাস্ট লাগাবো, এদিকে লিউকোপ্লাস্ট লাগাবো, এদিকে লিউকোপ্লাস্ট লাগাবো, কিন্তু লোয়ার এন্ডে লিউকোপ্লাস্ট লাগাবো না। তাতে করে কি হবে, তাতে করে দেখ এরকম একটা ফ্ল্যাপের মতো হবে না, ভালভের মতো। তাহলে এয়ারটা কি হবে, বাইরে যেতে পারবে, কিন্তু বাইরের এয়ার এলে আটকে যাবে, একটা ভালভের মতো হচ্ছে। মানে এরকম জামার যেমন পকেটটা আছে, এটা উল্টো দিকে লাগানো মনে কর, এই পকেটটা এদিকে লাগানো, এই দিকটা ওপেন। তাহলে কি হবে, যা কিছু এয়ার আছে সেটা বেরিয়ে যাবে, কিন্তু অ্যাটমসফিয়ার থেকে প্রেসার এসে এদিকে যেতে পারবে না, কারণ একটা ভালভের মতো এই ভালভটা আটকাবে। এটাকে বলছে কি 3-way ড্রেসিং বা 3-way ব্যান্ডেজ, 3-way ড্রেসিং এর লেগ। এটা হচ্ছে ওপেন নিউমোথোরাক্সে ইউজ করা হয়, ঠিক আছে। এই ওপেন এর এই যে উনটাকে, এটাকে বলে সাকিং উন, এটাকে বলা হয় সাকিং উন। কারণ এটা কি করে, এয়ার শাক করছে বাইরে থেকে। যদি এই ওপেনিংটা থেকে থাকে, তুই যতই আইসিডি দে না কেন, ও কি করবে, প্লুরাল ক্যাভিটি নেগেটিভ প্রেসার, তাহলে কি করবে, অ্যাটমসফিয়ার থেকে প্রেসার কন্টিনিউয়াসলি ওই ফোটোটা দিয়ে ঢুকবে, আর নিউমোথোরাক্স হতে থাকবে। তাহলে ওইটাকে তো বন্ধ করতে হবে। কিভাবে বন্ধ করব না, আমি যদি কোনো জায়গাটা কেটে চলে যায়, আমরা কি করি, ওই জায়গাটাকে কমপ্লিটলি ড্রেসিং দিয়ে চেপে দিই। আমি কি করব, সব দিকে ড্রেসিং দিয়ে কমপ্রেস করবো, শুধু একটা লোয়ার এন্ডটাকে ফাঁকা রাখবো, যাতে করে কি হয়, এয়ারটা বেরিয়ে যেতে থাকে, কিন্তু অ্যাটমসফিয়ারিক এয়ার এটা দিয়ে না। ঠিক আছে, নরমাল ড্রেসিং নয়, নরমাল ড্রেসিং এ চারদিকে অক্লুশন করা হয়, এখানে হচ্ছে 3-way অক্লুশন করা হচ্ছে, 3টে সাইড অক্লুশন করছে। তাহলে এটা কি না, ইন্ট্রাভেনাস ইউরেথ্রোগ্রাম। এটাতে কি করা হয় না, যে কোনো ভেনে, কিউবিটাল ভেনে আমরা কি করি, ডাইটা ইনজেক্ট করি। কি ডাই না, 76% ইউরোগ্রাফিন, ওটা ইনজেক্ট করা হয়। এবং ওই ডাইটা কি হয়, ভেনে গেল, ভেন থেকে কি হবে, আর্টারিতে যাবে, আর্টারি থেকে যাবে কিডনিতে, কিডনি কি করবে, ওই ডাইটাকে এক্সক্রিট করবে। এক্সক্রিট করলে এই যে ভেতরে একটা হোয়াইটিশ ওপাসিটি দেখতে পাচ্ছিস, এটা কি হচ্ছে কি, পুরো যে মানে ইউরিনারি যে কালেক্টিং সিস্টেম মানে কি, ক্যালিক্স থেকে স্টার্ট হয় কালেক্টিং সিস্টেম, মানে ক্যালিক্স, তারপর হচ্ছে গিয়ে তোর কি ছিল, পেলভিস, ইউরেটার, ব্লাডার, এই পোর্শনগুলো পুরো রেডিও ওপ্যাক শ্যাডো দিয়ে দেখা যায়। কিন্তু যদি কোনো কারণে এখানে ডিফেক্ট থাকে, মনে করো কোনো স্টোন রইলো, তাহলে কি হবে, ওই জায়গাটা ডাই নেবে না, তাহলে ওখানে কি হবে, হাইপার লুসেন্ট এরিয়া দেখা যাবে। যেমন টিটিউব কোলাঞ্জিওগ্রামে একটা এরিয়া দেখা যাচ্ছিল, যেখানে কোনো ডাই নিচ্ছিল না, সেখানে বোঝা যাচ্ছিল কি ওটা কোনো স্টোন। সেখানে এরকমও হতে পারে, এই যে এরিয়াটা আমি এখানে মার্ক করে দিচ্ছি, দেখ এই দুটো সিস্টেমের মধ্যে ডিফারেন্সটা দেখ। এই যে ক্যালিক্স গুলো, এর এন্ড গুলো দেখ নর্মাল কাপ শেপের, কিন্তু এটা দেখ গ্লোবিউলার। দেখ আমি মুছে দিচ্ছি, ভালো করে দেখ, গ্লোবিউলার। তাহলে এটা কি ইন্ডিকেট করে, সো দিস ইজ এ, এখানেও কিন্তু আইভিউটা হচ্ছে কি ওয়ান অফ দ্য সিরিজ, মানে একটা এক্সরে নয়। তাহলে দিস ইজ এ এক্সরে শোয়িং ওয়ান অফ দ্য স্কায়াগ্রাম অফ intravenous urethrogram series showing a radio dilated pelvic calyceal system on the left side, suggestive of dilated কখন হয়, hydronephrosis, suggestive of left sided hydronephrosis। ঠিক আছে, কজ ঠিক বোঝা যাচ্ছে না, ঠিক কোন কজে হয়েছে এরকম হয়। ঠিক আছে, তাহলে আইভিউর অনেকগুলো ফেজ থাকে, এটা আবার তোদের শর্ট নোট আসে। ফার্স্ট হচ্ছে গিয়ে 1 মিনিটে ডাইটা যখন দিচ্ছিস, এই শোন না বাবা, কি গুজুর গুজুর করছিস, দাঁড়া, এই শোন, আমার কি যায় আসে, আমি তো না বলে পরে চলে যেতে পারি। প্রথমে ডাইটা দিলি, ডাইটা দেওয়ার 1 মিনিটে যখন যে এক্সরেটা নেওয়া হয়, সেটাকে বলা হয়, তখন কি হয় না, কিডনির আউটার অ্যাসপেক্টটা দেখা যায়, এটাকে তখন বলে নেফ্রোগ্রাম। ঠিক আছে, তারপরে কি হয়, আফটার 5 মিনিটস এই পেলভিক ক্যালিসিয়াল সিস্টেমটা দেখা যায়। এটা প্রথমে দেখা যায় না, প্রথমে শুধু দেখতে পাবি এটা আউটার ওপেনিং, এবার আউটার লাইনিং, সেটাকে বলছি নেফ্রোগ্রাম। তারপরে নেফ্রোগ্রামের পরে 5 মিনিটসে কি হবে, এরকম তুই ক্যালিসিয়াল সিস্টেমগুলো দেখতে পাবি, পেলভিস দেখতে পাবি, আপার ইউরেটার দেখতে পাবি। দেন 10 মিনিটসে কি হবে, তুই লোয়ার ইউরেটার দেখতে পাবি অ্যান্ড এই ব্লাডার দেখতে পাবি। ঠিক আছে, তাহলে কি কি কত মিনিটে হচ্ছে, একটা 1 মিনিটে, একটা 5 মিনিটে, একটা 10 মিনিটে। 1 মিনিটে নেফ্রোগ্রাম মানে কিডনির আউটলাইন, দেন হচ্ছে কি পেলভিক ক্যালিসিয়াল সিস্টেম এন্ড আপার পার্ট অফ দ্য ইউরেথ্রা,
দেন 10 মিনিটসে হচ্ছে গিয়ে লোয়ার পার্ট অফ দ্য ইউরেটার অ্যান্ড ব্লাডার, এগুলো দেখা যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ইন্ট্রাভেনাস ইউরেথ্রোগ্রাম। বিভিন্ন রকম ফাইন্ডিং থাকে, ওই যে ইনভার্টেড ফ্লাওয়ার ভাস সাইন, তারপর হচ্ছে কি সিউডো, মানে যদি তোর হর্সশু শেপেড কিডনিতে কি থাকে, ফ্লাওয়ার ভাস সাইন দেখা যায়, কোবরা হেড দেখা যায় যে কি না ইউরেটারোসিলে, এগুলো তোরা শর্ট নোট আসে, এগুলো পড়ে নিস। জাস্ট দেখিয়ে রাখলাম যে এরকম হয়, এটা দেবে না চিন্তা নেই। হয়েছে তো, বোঝা গেছে এক্সরে গুলো? তাহলে কটা এক্সরে দেখালাম?